প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আপনাদের সাথে আছি সাদাত হোসাইন। ইয়াং নাইট আমরা এই গত পর্বটি করেছি তারুণ্যের স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে। আমাদের আজকের পর্বটিও সে পর্বের একটি সিকুয়াল বলা চলে। এই পর্বেও আমরা আসলে কথা বলবো আমাদের বাংলাদেশের তরুণদের স্বপ্ন এবং সম্ভাবনার জায়গাটি নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন আপনাদের প্রিয় মুখ এবং পরিচিত মুখ। তিনি হচ্ছেন তৌসিফ মাহবুব। তৌসিফ, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। এছাড়াও আমাদের সাথে আজ স্কাইপিতে যুক্ত হচ্ছেন মাইনুল হাসান মাইন। মাইন হচ্ছেন একজন থিয়েটার কর্মী, তিনিও কথা বলবেন আজ তার স্বপ্নের জায়গা নিয়ে। মাইন, আপনাকেও স্বাগতম। থ্যাংক ইউ, স্বাগত। তৌসিফ, আমরা আমাদের আলোচনায় যাওয়ার আগে একটু দেখে নিচ্ছি আজকে সংবাদপত্রগুলো কি বলছে। প্লিজ। আজ সংবাদপত্রের প্রথম আলোতে আমরা ইতিবাচক দুটি সংবাদ নিয়ে আজ কথা বলবো। সেটি হচ্ছে, প্রথম আলোতে আজকে একটি চমৎকার রিপোর্ট এসেছে। সেটি হচ্ছে বাংলাদেশের জুনায়েদ ভারতের বিশ্ব ব্যাংকের প্রধান। নিঃসন্দেহে চমৎকার একটি সংবাদ। ভারতের বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হলেন বাংলাদেশের অর্থনীতিবিদ জুনায়েদ কামাল আহমদ। বিশ্ব ব্যাংকের ওয়েবসাইটে জানানো হয়েছে জুনায়েদ কামাল আহমদ এ মাসের 1 তারিখে নয়াদিল্লি কার্যালয়ে যোগ দিয়েছেন। যেই সময়টা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে আমরা দেখেছি নেতিবাচক কিছু ইম্প্যাক্ট ছিল, কিন্তু একইভাবে বাংলাদেশের তরুণরা এবং বাংলাদেশ কিন্তু নানানভাবে বিশ্বে একটি ইতিবাচক অবস্থান তৈরি করছে, তাই না? অবশ্যই। এরপরে সাথে আরও একটি সংবাদ আছে। সেটি হচ্ছে যে আমরা জানি যে জাতিসংঘের সাধারণ পরিষদের যে সম্মেলন চলছে, সেটিতে কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিস স্কটল্যান্ড জানিয়েছেন যে কমনওয়েলথ এমন কিছু নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে যেই কর্মসূচিতে মূলত বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি সব কথা বলেছেন। আমরা আসলে আজকে দুটো সংবাদ দেখলাম খুবই ইতিবাচক, এবং এটি বাংলাদেশের জন্য একটা নতুন স্বপ্ন এবং সম্ভাবনার গল্প। আমাদের আজকে পুরো আলোচনাটাও সেই স্বপ্ন এবং সম্ভাবনার জায়গা। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। সেটি হচ্ছে তৌসিফের সাথে আমার যোগাযোগটা কিন্তু আমার একটা ছোট্ট কাজ দিয়ে এবং সেই কাজটি করতে গিয়ে আপনার সাথে আমার অনেক গল্প হয়েছিল। সেই গল্পে আপনার জীবনের কিছু দুঃসময়ের কথা আমি শুনেছিলাম। হ্যাঁ, আসলে মানে দুঃসময় তো সবার জীবনে থাকেই, এবং সেটাকে ওভারকাম করাটাই আসলে আই থিঙ্ক জীবনের মানে পরীক্ষা বলতে পারেন একরকম। আমি সেটাকে ওই সময়টাকে ওভাবেই ধরে নিয়েছিলাম, বিকজ আপনি মানে তখনই বলেছিলেন যে যখন লাইফে চ্যালেঞ্জেস আসে বা লাইফ খুব ডিফিকাল্ট টাইমে আসে, তখন আমাদেরকে জীবন না ঠেলে দেয় নেগেটিভ দিকে। হ্যাঁ, যে খারাপ কাজ করতে বা খারাপ দিকে যেতে বা খারাপ ধ্বংসের দিকে যেতে। রাইট, এক্স্যাক্টলি। সো আমি হয়তো যাচ্ছিলাম সেদিকে। মানে অনেকে অনেক কথা বলেছে যে হবে না, একটা কাজ করো, এটা করো, ওইটা করো, এটা খাও, ওইটা খাও, উল্টাপাল্টা অনেক কিছু হতে পারে। সো এবং এটা তরুণদের সাথেই বেশি হয়, because that is the time when you fall, and also that is the time when you rise. Exactly. So আমি ফার্স্টে I was literally falling. মানে আমি একটা জব করছিলাম, I was doing in an event firm, নাম বলি সমস্যা নেই, it's called Live Square. So Live Square is very big now. Live Square এখন একটা বড় প্রোগ্রাম করে নাম রক নেশন। সো ওই প্রোগ্রামটা রক নেশন এখন বোধহয় 6-7 পার্ট চলছে। আচ্ছা, মানে when I left my job তখন রক নেশন শুরু হচ্ছে, এবং I was the founder of it. আমি ওটা মানে ওটার পুঁথি আমি গাচ্ছিলাম। এনিওয়েজ, সো ওই পয়েন্টে অনেক অনেক কারণে অনেক কিছু নিয়ে, যেগুলো আসলে ওই সময় মানুষ ধাক্কাটা খায়, সেটা হতে পারে মানে ইট কুড বি প্রেম, কাজ, সব কিছু নিয়েই খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম লাইফে, খুবই এডুকেশন অ্যাজ ওয়েল। মানে এডুকেশনও দেখা গেছে যে অবস্থা ভালো ছিল না, সত্যি কথা বলতে। সো when I was going down, I realized যে, এবং এটা একদম নিজে থেকে যে I realized যে না, মানে যদি আমি যাই তাহলে তো গেলাম, তাহলে শেষ, দ্যাট ইজ ইট, নো ওয়ান উইল নো মাই নেম। আপনার কি এমন মনে হয়নি যে এখন আপনার জীবনে, আমি যতটুকু বুঝি, যে ভালো একটা সময় আপনি কাটাচ্ছেন, মানে কম্পারেটিভলি ভালো একটা সময় আপনি কাটাচ্ছেন? আসলে আমরা সারা জীবনে আমাদের মনে হয় সামনের সময়টা ভালো সময় অপেক্ষা করছে, কিন্তু এই জন্য আমরা কখনো খেয়াল করি না যে আরো ভালো সময়ের অপেক্ষায় আসলে আমরা যে ভালো সময়টা কাটিয়ে যাচ্ছি সেটাকে আমরা উপভোগ করতে পারি না। এই ঘটনা অনেক সময় ঘটে, মনে হয় কি যে সামনে আমাদের আরো ভালো সময় আসছে। তো এই যে খারাপ সময়টা থেকে কিন্তু আমাদের লাইফে সবচেয়ে বেশি শেখার সুযোগটা থাকে। আমাদের একটা ফোন আছে, আমরা ফোনটা নিই। অবশ্যই। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। নাজমুল বলছিলাম মোহাম্মদপুর থেকে। জি জি নাজমুল, প্রশ্ন? আমার প্রশ্ন মাইনের কাছে।
হ্যাঁ, যে প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে উনি যেহেতু মঞ্চ অভিনেতা, তো ওনার মঞ্চে বা এই অভিনয়ের জগতে থাকার জন্য যে প্রস্তুতিটা দরকার, শুধুমাত্র মঞ্চ না, বই পড়া বা ওয়ার্ল্ড লিটারেচার নিয়ে ঘাটাঘাটি করা বা সিনেমা দেখা, এইসব ব্যাপারে আসলে ওনার মানে উনি এসব ক্ষেত্রে কি কি করে থাকেন? আচ্ছা, ধন্যবাদ নাজমুল। আমরা একটু স্কাইপিতে যাচ্ছি। হ্যাঁ, মাইন, আপনার জন্য একটি প্রশ্ন ছিল যে আমি জানি যে আপনার স্বপ্নের জায়গাটা হচ্ছে অভিনয় এবং আপনি থিয়েটার করছেন, কিন্তু বিস্তৃত পরিসরে বা দীর্ঘ বলে না যে একটা দীর্ঘ রেসের ঘোড়া হওয়ার জন্য আসলে অনেক প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতিটা আপনার আছে কিনা, সেই ধরনের একটি প্রশ্ন, বা সেই প্রস্তুতি সম্পর্কে আপনি কি ভাবছেন? আসলে একজন অভিনেতার যখন প্রস্তুতি নিতে হয় তখন আসলে অভিনেতার প্রস্তুতির কোনো শেষ নেই। এটা লাইফ টাইম চলতে থাকবে। দেখেন, আপনি এখন যদি আল পাচিনোকে জিজ্ঞেস করেন যে আপনি আসলে কিরকম অভিনয়টা আসলে করতে পারছেন বা আপনার লাইফে আপনি বুঝতে পারছেন কিনা যে আপনি ওই ওই লেভেলের অভিনেতা হয়েছেন, তখন উনি বলবে যে না, আমি এখনো অভিনয়টা ওইভাবে শিখতে পারিনি, এরকম ভাবে বলবে হয়তো। তো অভিনয় আসলে শেখার কোনো শেষ নেই, আমার যেটা মনে হয়। আচ্ছা, আপনারা দুজনেই আসলে অভিনয়ের মানুষ, একজন মঞ্চে, একজন টেলিভিশনে। তো মাইন যে কথাটি বললো যে অভিনয়ে কোনো শেখার শেষ নেই, I completely agree with him because এখনো মানে আই হ্যাভ ডান মোর দেন 100 নাটক, বাট এখনো যখন প্রত্যেকটা শট দিয়ে যখন আমি হেঁটে মেকআপ রুমের দিকে যাচ্ছি, আমি কিন্তু অন্য কিছু ভাবছি না, আমি শুধু এটাই ভাবছি শটটা আরো ভালোভাবে দিতে পারতাম, কেন এভাবে দিলাম। অথচ হয়তো ডিরেক্টরও বলেছে ভেরি গুড, ইউ ডিড রিয়েলি ওয়েল, বাট আমার মনে হচ্ছে জন্য আই ডিড নট। আমার অভিজ্ঞতাটা শেয়ার করি মানে ইউ হ্যাভ বিন মাই ডিরেক্টর। যে প্রথম আমি যে কাজটা করি সেই দিকে আই ওয়াজ টায়ার্ড, এক্সট্রিমলি টায়ার্ড, এন্ড আমার মনে আছে যে আপনি তখন বলছিলেন যে ভাই ওকে আপনি বসেন, আমি এই শটটা আবার দিচ্ছি, এবং আমার জন্য মানে অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। আমাদের আরো একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। সজীব বলছি, মাইন ভাইয়ের কাছে একটি প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, অবশ্যই। মাইন ভাই, আপনাকে খুব সুন্দর লাগতেছে। আর আপনার কাছে আমার যে প্রশ্নটি, আপনি যদি একদিনের জন্য বারাক ওবামা অথবা বারাক ওবামার মতো যদি ক্ষমতাধর হন, তাহলে আপনি কি করবেন? এই বাংলাদেশে আপনার কি প্ল্যান, যে আপনি কি করবেন? মাইন, যেটি হচ্ছে আমাদের আজকে আলোচনার টপিক ছিল স্বপ্ন এবং সম্ভাবনা তারুণ্যের। তো সেই জায়গা থেকে বলছে যে আপনি যদি বাংলাদেশের বাংলাদেশ না, আপনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হন, সেক্ষেত্রে আপনি কি করতেন? আপনার প্রথম কাজটি কি হতো? সেক্ষেত্রে আমি আমার যে শখ, সেই শখটা আমি অনেক দ্রুত পূরণ করতে পারতাম। যেমন আমার অভিনেতা হওয়ার শখ, আমি হয়তো অভিনয় মানে কি, তার মানে কি আপনি ক্ষমতা দিয়ে অভিনেতা হতেন? তাহলে তো এটা মানে খুবই বাজে একটা ব্যাপার হয়ে গেল। তখন হয়তো আমার অভিনয় করার সুযোগটা তৈরি হতো আর কি। ও ওয়েল, আচ্ছা, তৌসিফ, যে জায়গাটিতে আমরা বলছিলাম যে আমাদের জীবনের খারাপ সময়টা, আমরা আসলে আজকের প্রোগ্রামটা করছি ইয়াং নাইট তরুণদের প্ল্যাটফর্ম, এবং তরুণদেরকে আমরা তাদের স্বপ্নের কথা বলি, তাদের সম্ভাবনার জায়গাটা আমরা ধরার চেষ্টা করি, তাদেরকে এই কথাটা আমরা বলার চেষ্টা করি যে খারাপ সময় ভেঙে পড়া যাবে না, বরং একটা মানুষের জীবনের ভালো সময় তাকে যতটা না শেখাতে পারে, তার চেয়ে অনেক বেশি শেখাতে পারে খারাপ সময়। মানে আমি যেটা অলমোস্ট আই ওয়াজ এট দি এন্ড অফ মাই স্টোরি, যে ওই খারাপ টাইমটাতে আই থট যে ওকে, সো এখন যদি ইফ আই গো ডাউন, আমি যাব, বাট কেউ আমার নাম জানবে না, আর বাবা মা কোনোদিন বলতে পারবে না যে ও আমার ছেলে। বরঞ্চ তখন আরো বলতে হবে, মানে মানুষ জিজ্ঞেস করবে ও কি আপনার ছেলে ছিল, তখন বাবা মা হয়তো খুব দুঃখে অ্যান্সার দিতে হবে, মানে একটা দ্বিধা নিয়ে বলতে হবে। তো আমি সেটা কেন চাবো? তখন আই ফেসড মাই সেলফ যে না, দিস ক্যানট বি ইট, this is not Tausif's story. Tausif is different. Tausif is someone far better than this. And তখন I don't know what happened. তখন আমি I came back from what I was doing, মানে যেখানে I was going wrong and everything, and আমি মাইন্ডসেট করলাম ওকে, মানে আমার অপশন বা আমার টার্গেট এখন যদি একটাই থাকে, সেটা হলো উপরে যাওয়া। উপরে যাওয়া বলতে আমি জানি না যে আমি অভিনয় করব, আমি অভিনয় নিয়েও I was not there. It was just আমি লাইফে I have to go up. সেটা it could be my career, it could be my whatever it is, everything. আমি হাল ছাড়বো না, হাল ছাড়া যাবে না। হ্যাঁ, এবং this is the time when I have to rise, I cannot fall down এখন। So I just did not. And আমি বললাম তখন জানতাম না আমি অভিনয় করব বা আমি এখানে আসবো আজকে। এটি থেকে আমার যেটা মনে হলো যে সংকল্পটা, মানে প্রতিজ্ঞাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি। হ্যাঁ, এখন আমরা বারবার আমাদের আলোচনার বিষয়টির সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করছি সেই জায়গা থেকে যে এই যে সংকল্পটা থাকাটা, এখন
এই সময়ের তরুণরা, যেমন আপনি ছোটবেলায় নিশ্চয়ই ভাবেননি কখনো যে আপনি আজকে অভিনেতা হবেন না, এই যে আপনার অভিনয় করার একটা সহজাত দক্ষতা আছে, ক্ষমতা আছে, সেটা আপনি কিন্তু অনেক পরে এসে আবিষ্কার করেছেন, খুবই পরে পরে এসে আবিষ্কার, এবং সেটা কোইন্সিডেন্টলি আমি বলবো, ঠিক আছে? Coincidentally, এবং right. এখনকার সময় যেটা হচ্ছে যে আমাদের যে বাস্তবতা, আমাদের সামাজিক প্রেক্ষিত, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাবা মায়েরা কিন্তু আপনি আজকে অনেকের কাছে পরিচিত, আজকে অনেক মানুষ আপনাকে চেনে, আপনার বাবা মাকে বলে যে আপনি তৌসিফের বাবা মা, হয়তো এই জন্য তারা এক ধরনের গর্ববোধ করেন, কিন্তু হয়তো প্রথম দিককার সময়টা আসলে এমন ছিল না। এখনকার সময় অনেক সন্তানরা তাদের এমন স্বপ্নের জায়গাটা ছুটতে চায়, কিন্তু বাবা মারা তো স্বপ্নের জায়গাটাকে ছুটতে দেন না, তারা চান যে তার সন্তান কি হোক, প্রচলিত কিছু পেশায় চলে যাক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যাংকার হোক, বিসিএস ক্যাডার হোক, তখন তাদের স্বপ্নগুলোকে তারা মাটি চাপা দিতে বাধ্য হয়। এই জায়গা থেকে আপনি সন্তানদের উদ্দেশ্যে এবং বাবা মার উদ্দেশ্যে কি বলবেন, তাদের আসলে কি করা উচিত? ওকে, এই জায়গায় অনেক কিছু বলার থাকে, বাট আমি শর্ট করে আমার গল্পই বলি। হ্যাঁ, রাইট রাইট। আমার গল্প যদি আমি বলি, তাহলে যখন আমি অভিনয় করছি, মানে শুরু করে দিয়েছি অলরেডি, প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেছে। সো আমি আরও 2.5 বছরের কথা বলছি, আমার 4 বছর চলছে এখন। সো তখন হয়তো দেখা গেছে অনেক তরুণরা আমাকে চেনে, এবং কোনো অনুষ্ঠানে বা কোনো মার্কেটে গেলে সবাই সেলফি তোলে, বা একটা পরিচিতি, একরকম একটা পরিচিতি আমি লাভ করেছিলাম। তখনও আমার মনে আছে আমি একটা ফ্যামিলি ইভেন্টে আমাদের একজন আত্মীয়র বিয়েতে যাই। সো ওখানে যাওয়ার পর আমার বাবা তার কিছু বন্ধুদের সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছিলেন, এবং আমার অভিনেতার বাইরে আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো আমার বাবা পরিচয় করে দিচ্ছেন যে আমার ছেলে ও তো ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো আমি এক্সপেক্ট করেছিলাম যে সেটা সে বলবে না, বিকজ আমার ফার্স্ট পরিচয় কিন্তু আমি একজন অভিনেতা, অ্যান্ড আমি সেটা, মানে ইট ওয়াজ ক্লিয়ার টু হিম, টু মাই ফ্যামিলি, টু এভরিওয়ান, অ্যান্ড আমার মা খুব এটা নিয়ে খুব প্রাউড। বাট আমি বুঝেছিলাম যে আচ্ছা, আমার বাবা একটু দ্বিধাবোধ করছেন এটা বলতে। সো ওইটা তখন আমার আরো বলল যে ওকে, আমি এখনো পাকাপোক্ত হইনি, আমার আরো পাকাপোক্ত হতে হবে। আপনি আমাকে এই কথাটা বলেছিলেন যে আমার মধ্যে তখন একটা আরো ইন্সপিরেশন তৈরি হলো যে আমার বাবা কোনো একদিন আমাকে অভিনেতা হিসেবে পরিচয় করিয়ে দিবেন। হ্যাঁ, এবং তখন আই ওয়াজ লাইক যে ওকে, ঠিক আছে, আমি লাইফে কিছু একটা অ্যাচিভ করেছি, বাট দিস ইজ নট ইয়েট, আই এম নট ডান ইয়েট। হ্যাঁ, অ্যান্ড আমি এটাতে ভেঙে বললে হবে না। আর বাবা আজকে আমাকে ইঞ্জিনিয়ার বলছে, ফাইন, আই এম ইঞ্জিনিয়ার, দ্যাট ইজ দ্য বোনাস, বাট আমি একজন অভিনেতা হতে চাই, হব, সবাই সেটা চিনবে, এটা আমার নেক্সট টার্গেট। এবং যতদিন না আমার বাবা মানুষকে অভিনেতা বলে পরিচয় করে দিবেন, ততদিন আমার আর করতে পারে। এবং আমি আজকের গল্প বলি, আজকে সকালে আমি আমার বাবার সাথে 3টা ব্যাংকে গেলাম, আমরা কিছু ডিপিএসে কিছু করবো। সো আমরা কোন ব্যাংকের রেট বেশি এগুলো একটু জানতে চাচ্ছিলাম। সো এই জন্য আমরা কিছু ব্যাংকে ঘুরতে গেলাম। যেই ব্যাংকেই ঢুকছি, দেখা গেছে কেউ না কেউ উঠে আসছে এবং এসে হচ্ছে, ভাইয়া আপনার অভিনয় খুব ভালো লাগে, আপনার নাটক দেখি, করি। এবং একটা ব্যাংকে আমার বাবা আগে যান, আমি গাড়ি পার্ক করছিলাম। সো ওখানে গিয়ে আমার বাবা কথা বলছিলেন তার সাথে। আমি যখন আসলাম পিছনে, তো আমার বাবা বললো যে হ্যাঁ, এই যে এটাও আমার ছেলের জন্য। তো যে ভদ্রমহিলার সাথে কথা বলছিলেন, উনি বললেন, উনি আপনার ছেলে, আমি তো নাকি চিনি, উনি তো খুব ভালো অভিনয় করেন। হ্যাঁ, তো তখন আমার বাবার মুখে আমি খুব একটা বড় স্মাইল দেখেছি, হাউ হি ফিলস অ্যান্ড হাউ হি ফিলস। তখন আমি বলছিলাম যে ওকে, আমি জানি না এখন এটা কতদূর আমার টার্গেট ফুলফিল হয়েছে না, বাট ওকে, দিস ইজ, মানে আমি যে একটা মানুষকে দিয়ে এক্সাম্পল যদি আমি বলতে চাই তাহলে এটা। সো আমি বাবা মার কাছে বলবো যে আপনার সন্তানদের যদি আসলে কোনো ইচ্ছা থাকে বা কোনো স্বপ্ন থাকে, সেটা আপনারা দেখুন যে ওরা কতটুকু আসলে এটা নার্চার করছে। আর আবার তরুণদেরও বলবো যে তোমাদের স্বপ্নটা তোমরা কি আসলেই সেটা কি, মানে ইজ ইট লাইক, হয় না আমি বলি, যদি প্রেমের ক্ষেত্রেই বলি, আমার মনে হয় যে আমি একে এত ভালোবাসি, জীবন দিয়ে দিব, কিন্তু পরে 10 দিন পরে দেখা গেল ও চলে গেলে ভুলেও যাওয়ার কথা। তো দ্যাট ওয়াজ নট লাভ, দ্যাট ওয়াজ ইনফ্যাচুয়েশন। সো এই স্বপ্নটা কি আসলেই আমার সেই, মানে যে লম্বা রেসের ঘোড়ার যে ব্যাপারটা, ওরকম আমাদের মাইনের মতন কি ওই ধৈর্যটা তোমার আছে নাকি, যে তুমি সেই স্বপ্নটাকে ধরে রাখতে পারবে? যদি না হয়, তাহলে সেটা পিছে এত এফোর্ট দেওয়ার কিছু নেই, সম্ভাবনাটা বুঝতে হবে, সম্ভাবনাটা জানতে হবে। আচ্ছা, আমরা একটা ব্রেক নিয়ে নিচ্ছি। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে এখনই ফিরে আসছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ ইয়াং নাইটে। আমরা কথা বলছিলাম তারুণ্যের স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে। আমাদের সাথে জীবনের গল্প নিয়ে, জীবনের স্বপ্ন, দুঃসময় এবং সম্ভাবনা,
এই জিনিসগুলোকে একসাথে নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং আমাদের সবার প্রিয় মুখ তৌসিফ মাহবুব। আর একই সাথে আমাদের সাথে স্কাইপের মাধ্যমে যুক্ত হয়েছেন মাইনুল হাসান মাইন, তিনি থিয়েটার কর্মী। আমাদের একটা ফোন আছে, আমাদের অসংখ্য ফোন আসছে আজকে, কিন্তু আমরা বেশিরভাগ ফোনই নিতে পারছি না। তারপরে এই মুহূর্তে একটি ফোন এসেছে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি শরাফত বলছি চট্টগ্রাম থেকে। সাদাত ভাই। হ্যাঁ শরাফত, কি খবর? আছি ভালো। তিনজনকে দেখে খুব ভালো লাগছে। আপনার কথা ধরে আমি আপনার একটা বক্তব্যে আমি শুনেছি এবং আপনার একটা লেখায় পড়েছি যে আমাদের পৃথিবীতে যতগুলো গল্প আছে সবগুলো বলা শেষ, বেঁচে আছে শুধু অনুভূতিগুলো। এখন আমার সামনে দুজন অভিনেতা আছেন, একজন পরিচালক আছেন। আমি একটা জিনিস জানার আছে যে আমাদের বর্তমান নাটক, সিনেমা কিংবা টেলিভিশন মিডিয়াতে আমরা যেগুলো দেখে থাকি, এগুলোতে কি আমাদের গল্পের কি অভাব, নাকি গল্পগুলোকে ফুটিয়ে তোলার যে অনুভূতিটা, এই অনুভূতিটাকে আমরা ঠিক প্রকাশ করতে পারছি না? দ্বিতীয় কথা হচ্ছে, দুজন, আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার প্রশ্ন বুঝে গেছি। জি। আর Thank you. দুজন অভিনেতা আছেন, তাদের কাছে একটা পরামর্শ চাইবো। যেহেতু স্বপ্ন এবং সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে, তারা স্বপ্নটাকে কতটুকু ছুঁতে পেরেছেন। এবং আমি তরুণ একজন পরিচালক বলে মনে করি নিজেকে, ক্যামেরার পেছনে কাজ করি। যদি আমি একজন অভিনেতাকে নির্বাচন করতে যাই, তাহলে তার কোন জিনিসটা দেখার পর আমাকে মনে করতে হবে যে সে আমার মানে অভিনয়ের জন্য উপযুক্ত? আচ্ছা শরাফত, ধন্যবাদ। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি আমার যেই লেখাটি নিয়ে আপনি কথা বলেছিলেন। আমি চিটংয়ে একটা প্রোগ্রামে গিয়েছিলাম স্পিকার হিসেবে, তখন আমি বলেছিলাম, আমার বক্তব্যটি ছিল এরকম যে পৃথিবীর সকল গল্প আসলে বলা হয়ে গেছে। আমার এই বক্তব্যটির যে ব্যাখ্যাটা ছিল এমন যে পৃথিবীতে আসলে গল্প হয় 4টি অনুভূতি নিয়ে। সেই অনুভূতিগুলো হচ্ছে ভালোবাসা এবং ঘৃণার অনুভূতি, আরেকটা হচ্ছে আনন্দ এবং দুঃখের অনুভূতি। পৃথিবীর সকল গল্প এই অনুভূতিগুলোকে ধারণ করে আসলে হয়। কিন্তু আমি বলেছিলাম যে সেই গল্পগুলোকে উপস্থাপনের ধরন হচ্ছে আলাদা আলাদা। এখনকার সময় আমরা ফিল্ম নিয়ে বা নাটক নিয়ে, বাংলা নাটক নিয়ে যে গল্পের যে বলা হয় যে একই রকম গল্প বা একঘেয়েমির গল্প, সেটা আসলে উপস্থাপনের ধরনের কারণে, কারণ গল্প আসলে আলাদা কিছু নাই। আচ্ছা, এরপর তৌসিফের কাছে যাচ্ছি যে প্রথম এক্স্যাক্টলি, না মানে ইউ হ্যাভ আ ভেরি গুড পয়েন্ট। সেটা হচ্ছে কি, আসলে আমিও এরকম শুনেছিলাম যে পৃথিবীতে নাকি 400টা জোক আছে, জোকস 400 জোকস। ওই জোকসের কেউ মডিফাই করে ধরন পাল্টে 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 মিলিয়ন্স অফ জোকস। একটা বই আছে যেখানে 1 কোটি জোকস পাওয়া যায়। তো কীভাবে? সো আমি ওটাই বললাম যে জিনিসটা এরকম যে আপনি যেটা বললেন 4টা ধরন আছে, ওই ধরনের উপরেই সব গল্প হয় বা ওইটার ইয়ে অনুভূতির উপর। এখন ওটার মানে ওইটার উপস্থাপনটা কিভাবে হয় সেটা হচ্ছে আমাদের উপস্থাপনটা আস্তে আস্তে একরকম হয়ে যাচ্ছে। এটা আসলে ফল্ট কার এটা আমরা জানি না। এটা অভিনেতাদের ফল্ট হতে পারে, দর্শকদেরও হতে পারে, চ্যানেলেরও হতে পারে, যে কোনো কারো হতে পারে। বাট যেহেতু উপস্থাপনের কথা বলছি, সো আমি এদিকে বলবো আসলে এটার ফার্স্ট দায়িত্ব নিতে হবে ডিরেক্টরের, অবশ্যই ডিরেক্টরের। বিকজ আমরা যদি হলিউড ফলো করি তাহলে দেখবো একই গল্প ট্যারেন্টিনো যেভাবে বলবে ওই গল্প কিন্তু মেল গিবসন বলবে না একইভাবে। সো প্যাটার্নের ডিফারেন্ট আছে। সো এভরি ডিরেক্টর শুড ফাইন্ড এ নিউ স্টাইল, এবং একটা অভিনেতা শুড অলসো বি ট্যারেন্টিনোস ফেভারিট অ্যান্ড অলসো মেল গিবসন ফেভারিট। সে হচ্ছে দুইটাই করতে পারে। মানে এটা হবে কি একটা অভিনেতার লক্ষ্য আর কি। আমি যদি বলি, আমরা অন্য প্রশ্নটি মাইনের কাছে জিজ্ঞেস করছি। তিনি বলেছেন যে একজন ডিরেক্টর হিসেবে তিনি একজন অভিনেতাকে তার কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে কাস্ট করবেন, মানে কাস্ট করার ক্ষেত্রে একটা অভিনেতার কোন বৈশিষ্ট্য ডিরেক্টরের কাছে খুবই আকর্ষণীয় হতে পারে? সেক্ষেত্রে আমি বলবো যে অভিনেতাকে অবশ্যই ডিরেক্টর চিনতে হবে, যে মানে সে যদি না জানে একটা অভিনেতা সম্বন্ধে যে এর দ্বারা এই কাজটা আমার করানো সম্ভব, বা না, অভিনেতার কোন স্পেসিফিক স্কিলটাকে ডিরেক্টরের জন্য খুব আকর্ষণীয় মনে হতে পারে? স্পেসিফিক একটা স্কিল, যে সে টাইমলি স্পটে আসবে, কিংবা তার হচ্ছে সে দুঃখের অভিনয় ভালো করতে পারে। আই ডোন্ট নো, মানে ইউ আর অ্যান অ্যাক্টর সো ইউ ক্যান সে। এখানে অভিনেতার জন্য 2টা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে অ্যাক্টর ইজ সাবজেক্ট টু আয়রন ডিসিপ্লিন, মানে একজন অভিনেতাকে অবশ্যই তার সেই ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। আর একটা হচ্ছে যে তাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। একজন অভিনেতা যদি ভালো মানুষ না হয় তখন তার দ্বারা কোনো অ্যাক্টিং করা সম্ভব না, এটা বলবো। আচ্ছা মাইন, আমরা এই প্রশ্নটি নিচ্ছি, তার সাথে আমি ছোট্ট একটা প্রশ্ন আজকের এই আমাদের বিষয়ে রিলেটেড। সেটি হচ্ছে যে আমি আপনাকে যতদূর জানি সেটি হচ্ছে যে আপনি থিয়েটারের প্রতি আপনার অসম্ভব ভালোবাসা রয়েছে, এবং একসাথে অভিনয়ের প্রতি, মানে যেটি হচ্ছে আপনি বিস্তৃত পরিসরে আরও ম্যাস মিডিয়াতে আপনি আসতে যাচ্ছেন অভিনয় নিয়ে। তো এই যে অভিনয় একটা পেশা হিসাবে নেওয়া বা জীবনের একটা বড় স্বপ্নের জায়গা, আপনি হয়তো ভাবছেন যে আপনার সেই সম্ভাবনাটিও রয়েছে।
এটিকে নিতে গিয়ে আপনি এখন বিবিএ কমপ্লিট করে এমবিএ করছেন, কিন্তু এই প্রফেশনটি নিতে গিয়ে আপনার ফ্যামিলি বা আপনার রিলেটিভস আপনাকে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে? না, এখানে আসলে আমাদের দেশের যে প্রেক্ষাপট, এখানে প্রত্যেকটা ছেলেকেই একটা স্টেজে এসে অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। তো তখন আসলে ডিসাইড করা কঠিন হয়ে যায়, আমি আমার প্যাশনটাকে জোর দিব নাকি আমার প্রফেশনটাকে অন্যদিকে নিয়ে যাব বা একটা কর্পোরেট ওয়ার্ল্ডে আমি জয়েন করব। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি এর আগে কর্পোরেট জব করেছি, একটা মার্কেটিং একটা ফার্মে। কিন্তু সেই জব আসলে আমার দ্বারা সম্ভব হয়নি। মানে আমার আমার নিজের কাছে আমি স্বস্তি পাচ্ছিলাম না, যে আমার আমার কাছে মনে হতো যে আমি তো অ্যাক্টিং করবো, তো এইভাবে তো আসলে আমি থাকতে পারবো না। কিন্তু সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি যে আমার প্যাশনটাকে কিভাবে প্রফেশনে কনভার্ট করা যায়, সেই চেষ্টাটাই এখন আসলে আমি করছি। তো এটার জন্য একটু তো ইয়ে হচ্ছে। মানে ইউ আর রেডি টু স্যাক্রিফাইস এভরিথিং ফর অ্যাক্টিং, নাকি এরকম? রাইট। আচ্ছা, তো এটি নিয়ে ধরেন আমরা তো আমাদের তো জীবনের এরকম হয় যে রুটি রুজির একটা ব্যাপার থাকে, আমরা আমাদের বাবা মা আমাদের ফিউচার নিয়ে অনেক চিন্তা করে। তো আল্লাহ না করুক যদি কখনো অভিনয় নিয়ে আপনি সেই জায়গাটায় পৌঁছাতে না পারেন, আপনার কি আক্ষেপ থাকবে না জীবনে? তখন আসলে আক্ষেপ ওইভাবে থাকবে না, কারণ আক্ষেপ বলতে যে আমি অভিনয়টা করি মূলত আমার ভালো লাগার থেকে, আমার নিজের মনের চাহিদার থেকে আমি অ্যাক্টিংটা করি। তো সেই জায়গায় আমার থিয়েটার তো আমার থাকছেই। তো ধন্যবাদ মাইন, আমরা আবার আসবো। আমি এই আলোচনার সূত্র ধরে একটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশে আমাদের জন্য আসলে মানি আর্নিং এটা খুবই আমাদের যে ইকোনমিক্যাল অবস্থা কন্ডিশন, অবশ্যই। প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সন্তানের কাছে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সে আসলে মানি আর্ন করতে পারছে কিনা। এখন বাংলাদেশে এই যে আর্ট, কালচার, লিটারেচার, এই যে তিনটা জায়গা, এই জায়গাগুলোর জন্য কি পর্যাপ্ত পরিমাণ, যেমন ও এখন আমি ওকে একটা প্রশ্ন করেছি যে আমি যদি- আমি ওটা ধরেছি আমি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যে ও ফেল করলে তখন আক্ষেপ Right. থাকবে কিনা, ফেল So, করার না- সুযোগটা অনেক আশঙ্কার অনেক বেশি থাকে। এখন এভাবে যদি চিন্তা করেন তাহলে তো সব সেক্টরই ফেল করার সম্ভাবনা থাকে। আর্ট কালচারে যে শুধু ফেল করবে তা তো না, ও একটা বিজনেস, ও দেখা গেল যে আমার এক ফ্রেন্ড আছে, ওর উদাহরণ দিই, ও কক্সবাজারে ওদের পাহাড় আছে কিছু, সো ও এক পাহাড় বিক্রি করে, লিটারেলি পাহাড় বিক্রি করে দিয়ে ও ঢাকায় বিজনেস করছে। ওই বিজনেসে ও ধরা খেয়ে গেল। তো কী হলো, একটা পাহাড় চলে গেল, ওর হয়তো একটা পাহাড়ই ছিল। সো কিন্তু আর্ট কালচারেও একই একই কেস হতে পারে, শুধুমাত্র বিজনেস করলেই যে মানে লাভবান হবে বা ইঞ্জিনিয়ার হলেই লাভবান আমি যেটা হবে, বলছি সেটা হচ্ছে ধরেন বা একটা ছেলেকে মেডিকেল ডক্টর বানানোর জন্য বাবা মা ওর বাসার সব কিছু বিক্রি করে দিয়ে ওকে 20 লাখ টাকা ডোনেশন দিয়ে একটা মেডিকেল কলেজে ভর্তি করলো, কিন্তু ছেলে দেখা গেলো যে পড়ালেখা থেকে ডিরেইলড হয়ে গিয়ে ফেল করলো বা অন্য কিছু একটা দুর্ঘটনার কারণে সে পারলো না শেষ করতে। সো অনেক কিছুই হতে পারে। এবং আমি যেটা আপনার প্রশ্ন সেটাও বুঝেছি। হ্যাঁ, যেটা হচ্ছে যে এই চিন্তাই করা যাবে না, এক্স্যাক্টলি এই চিন্তা রাখাই যাবে না মাথায় যে আমি পারবো না, যে বা এটা সংকল্পবদ্ধ হতে হবে। হ্যাঁ, যে এটা মানে আবার এমন ওভার কনফিডেন্ট হলেও হবে না যে এটা তো ব্যাপার না, ওটা না। ইউ হ্যাভ টু বি মানে বি স্ট্রং অ্যান্ড বি দেয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্য প্ল্যানিং ইন ইউর হেড। শুধুমাত্র আবার যে আচ্ছা আমি চাই, এটা চাই, আল্লাহ আমাকে এটা দাও। আল্লাহ খুব খুশি হবেন তার কাছে চাচ্ছেন, কিন্তু আল্লাহ আরো খুশি হবেন আপনি যদি চেষ্টাটা করেন নিজে থেকে। যে দুর্বলতাটাও বুঝতে হবে। হ্যাঁ, এবং ওই যে আবার একটু অল্প একটু ফিরে আসি খারাপ সময়ের কথা যদি বলি, প্রত্যেকটা খারাপ সময় আসলে আমরা দোষ দিই যে না আমি কি করছিলাম, কেন আমার সাথে এরকম হলো। এটা প্রশ্ন না করে এটা নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আই মাস্ট হ্যাভ ডান সামথিং রং, আমারই একটা ভুল হয়েছে, কি ভুল করেছি। ওটা যদি চিন্তা করা যায় না একটু, তাহলে কিন্তু খুব ইজিলি বের করে ফেলা যায় যে এই যে দিস ইজ ওয়ের ইউ আর রং, মেক ইট রাইট দিস টাইম। তুমি সুযোগ পেয়েছো। আর আপনার একটা কথা বলছিলেন যে আমরা শুধু মানে আমরা খারাপ সময় আসলেই আমরা বুঝতে পারি যে জীবনের ইয়েটা কোথায়, ভালো সময় আমরা পারি না। আমাদের এই অভ্যাসটা বাদ দিতে পারলে আরো ভালো। আমাদের ভালো সময় যদি আমরা বুঝতে পারি যে আচ্ছা এখানে আমি ভুল করছি, আমার ভালো সময় কিন্তু চলে যাবে সামনে, দিস ইজ লাইক এ ওয়ার্নিং, তাহলে কিন্তু আরো ভালো, তাহলে কিন্তু আমার ভালো সময়টা আর যাবে না। আমরা ধরে নিই যে আচ্ছা ঠিক আছে, জীবনে ভালো সময় খারাপ সময়, ভালো সময় খারাপ সময় আসবে, কিন্তু আমরা যে ভালো সময় থাকতে আমরা যদি সতর্ক থাকি যে সামনে খারাপ সময় আসছে, তাহলে কিন্তু ভালো সময় আমরা ধরে রাখতে পারি ওটাকে। আর তৌসিফ আজকে যেখানে আছেন সেটি অনেক তরুণের জন্য আসলে স্বপ্নেরই একটা জায়গা, অনেক তরুণের জন্যই, যে আমি তৌসিফের মতো হতে চাই, যার অভিনয় নিয়ে অনেক বেশি আগ্রহ আছে তাদের মধ্যে। তার মানে তৌসিফ হচ্ছে তাদের কাছে একটা স্বপ্নের জায়গা। আবার একইভাবে তৌসিফেরও নিশ্চয়ই স্বপ্নের একটা জায়গা এখান থেকে রয়েছে, সেই জায়গাটা সম্পর্কে শুনতে চাই, স্বপ্ন সম্পর্কে। তৌসিফের স্বপ্নের জায়গা হচ্ছে গিয়ে তৌসিফ নিজেও জানেন আসলে, বাট তৌসিফ মানে আমি বারো তৌসিফ বলে, আমি আমার লাইফে প্রথম থেকেই না একটা গোল ছিল,
এবং মানে আমি নিজের কাছে নিজের প্রশ্ন করেছিলাম যে আমি লাইফে কী চাই, আমি আসলে কী চাই যখন আমার কিছু ছিল না, কী চাই, তখন আমি নিজেছিলাম যে আমার সবচেয়ে ভালো লাগে কি, সবচেয়ে মানে কী হলে আমার খুব হাসি মুখে ফুটে। শুনতে খুব চিজি লাগবে, বাট কথাটা এটা সত্যি, যখন আমার আপনজনরা খুব খুশি হন, খুব মন ভরে হাসেন বা খুব খুশি থাকেন, তখন আমি সবচেয়ে খুশি হই। তো আমি বললাম যে ওকে ফাইন, তো আমার লাইফের এইম একটাই যে আমার আপনজনদের আমার খুশি করতে হবে, অ্যান্ড ওদের খুশি দেখলেই আমি খুশি। সো ওদের খুশি করতে আমার যা করতে হবে সেটা আমি করে যাবো আজীবন, এটা আমাকে প্রশ্ন করতে হবে না। আমার টার্গেট এটাই, এবং আমার টার্গেট এটা যে আমার আপনজন আরও বাড়ুক, আমি সবাই খুশি রাখতে চাই। অসাধারণ। আমাদের অনুষ্ঠানের সময় শেষের খুব কাছাকাছি, আমরা শেষবারের মতো একটু মাইনের কাছে যাচ্ছি। মাইন, আমাদের খুব অল্পের মধ্যে একটু যে এই সময় আপনার বন্ধুদের উদ্দেশ্যে কিংবা তরুণ যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান, যদি আপনাকে বলতে বলা হয় যে তাদের উদ্দেশ্যে কিছু একটা বার্তা দিবেন, আপনি কি দিবেন? আমি তরুণদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যেই কাজটা ভালো লাগে আপনারা সেই কাজটাই করেন, এবং সেটা হতে পারে আপনি ট্যাক্সি চালাবেন, ট্যাক্সি চালাতে আপনার ভালো লাগে, আপনি ট্যাক্সি চালান, কোনো সমস্যা নেই। আপনার সচিবালয়ে জব করতে ভালো লাগে, আপনি সচিবালয়ে জব নেন, সমস্যা নেই। মানে আমি বলবো যে আপনার যদি মানে কাজের সচিবালয়ে প্রতি জব করতে চাইলেই হয়তো আপনি পারবেন না, কিন্তু সেটার জন্য চেষ্টা করতে হবে, তাই তো? এবং ট্যাক্সি চালাতে চাইলেও আপনি পারবেন না, সেটার জন্য আপনার ড্রাইভিং শিখতে হবে এবং ট্যাক্সি কোম্পানির সাথে আগে কন্ট্যাক্ট করতে হবে। মানে চেষ্টাটা করতে হবে আর কি, ভালো কাজ করার জন্য, যে কাজটি আপনি ভালো লাগে সেটি করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে, তাই তো? তাহলেই আপনি মানে সুখে থাকতে পারবেন যে হ্যাঁ এই কাজটা আমার পছন্দের, আমি এই কাজটাই করছি। ধন্যবাদ মাইন, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা প্রায় শেষ মুহূর্তে, তৌসিফের কাছেও একই রকম একটা ব্যাপার যে আপনার অসংখ্য ফ্যান, সেই ফ্যানদের উদ্দেশ্যে কিছু একটা বলতে হবে। অসংখ্য অবশ্যই না, মানে আচ্ছা, ঠিক আছে, সংখ্যক সীমিত না যাবে, সীমিত সংখ্যক সংখ্যক ফ্যানদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শুধু ফ্যান না, সবার উদ্দেশ্যে আজকের প্রোগ্রাম আচ্ছা, যারা আজকের দেখছেন program বাংলাদেশের যারা- তরুণদের উদ্দেশ্যে, হ্যাঁ, তাদের আজকের স্বপ্ন প্রোগ্রাম এবং যারা সম্ভাবনার দেখছেন, জায়গাটি। বাংলাদেশের তরুণ এবং তরুণ ছাড়াও যারা দেখছেন সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে আমাদের লাইফটা ইটস এ জার্নি, ইটস এ ভেরি ইন্টারেস্টিং জার্নি। এই জার্নিগুলো আসলে আমাদের সাদাত হোসেন ভাইয়ের মতন রাইটাররা খুব ভালো লিখতে পারেন, কিন্তু আসলে আমাদের লাইফটা লিড করতে হবে নিজেদের জীবনে থেকে, এবং কখনোই মানে ডিমোরালাইজড হওয়া যাবে না জীবনে। সবসময় ইউ হ্যাভ টু লুক ফরওয়ার্ড, ডোন্ট লুক ব্যাক। যেটা হয়েছে ওটা হয়েছে, ওটা নিয়ে চিন্তা করুন, বাট ডোন্ট লুক ব্যাকওয়ার্ড, জাস্ট লুক ফরওয়ার্ড, এভরিথিং উইল বি ওকে ইনশাআল্লাহ। তৌসিফ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে। প্রিয় দর্শক, আজকের এই যে আলোচনাটা, এই আলোচনাটা জুড়ে আমার ব্যক্তিগতভাবে অ্যাজ অ্যান অ্যাঙ্কর না, আমার মনে হয়েছিল যে আমি আসলে একটা দর্শক। তৌসিফ এবং মাইন দুজনে এত অসাধারণ সব গল্প বলেছে, যে গল্পগুলো আমি আমার নিজের জীবনের সাথে অনেক জায়গায় মিল খুঁজে পেয়েছি। এবং আমি সবসময় বলি যে আমার জীবন, আপনার জীবন, আপনাদের জীবন, ইভেন এখানে তৌসিফ আছে, তৌসিফও বলেছে যে খারাপ সময়টা মানুষকে অনেক কিছু শেখায়, যেটি ভালো সময় শেখাতে পারে না। কিন্তু কেন? সেটি হচ্ছে খারাপ সময়টাকে আমরা অনেক সংবেদনশীলতা দিয়ে দেখি, যেটি আমরা ভালো সময়কে দেখি না। ভালো সময়কে আসলে আমরা ভাবি যে এটি হওয়ার কথা ছিল। তৌসিফ আজকে বলেছে যে ভালো সময়টাকে যদি আমরা সেই সংবেদনশীলতা দিয়ে দেখতে পারি যে হ্যাঁ, এই সময়টা আমাদের জন্য পার্মানেন্ট কিছু না, এটাও কোনো সময় চলে যেতে পারে, তাহলে হয়তো আমাদের জন্য অনেক বেশি সতর্ক হওয়া সম্ভব। একইভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের যেই শক্তির জায়গাটা আছে, স্বপ্নের জায়গাটা আছে, সেটিকে যদি প্রপারলি লালন করতে পারি, তাহলে সেটি আমাদের সম্ভাবনা হয়ে উঠতে পারে। আশা করছি আমাদের আজকের অনুষ্ঠানের এই ভাবনাগুলো, এই গল্পগুলো আপনাদের সবার জীবনের জন্য অন্যরকম স্বপ্ন এবং সম্ভাবনার গল্প হয়ে উঠবে। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।